আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শালীন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শোকের মাস পালন শুরু। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোশতাক জিয়া জড়িত, আবিষ্কার হবে ষড়যন্ত্রকারীরাও, বলেছেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 231 মৃত্যুর মধ্যেই 237 জনের ডেঙ্গু শনাক্ত। পরিস্থিতি আশঙ্কাজনক নয়, দাবি ঢাকা দক্ষিণের মেয়র তাপসের। খুলছে কলকারখানা, শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য, এতে করোনা আরও বাড়তে পারে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। সিদ্ধান্তটি আত্মঘাতী, বলেছেন মির্জা ফখরুল। সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ভুয়া পরিচয়ের প্রতারক ইশিতা গ্রেফতার। মাদক উদ্ধার, রিমান্ডে আরও নানা অপকর্মের স্বীকারোক্তি হেলেনা জাহাঙ্গীরের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচার হয়েছে, তবে ষড়যন্ত্রের সাথে কারা জড়িত তা একদিন না একদিন আবিষ্কার হবে। হত্যাকাণ্ডের সাথে খন্দকার মোশতাক জিয়া জড়িত তা স্পষ্ট বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শোকের মাস আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের স্বেচ্ছা রক্ত প্লাজমা দান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় শেখ হাসিনা বলেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইসলামিক রাষ্ট্রের ঘোষণা দেয় খুনিরা, এমনকি খুনিদের অর্থের ও চাকরির মালিক করে দেন। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, তবে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দায়িত্ব দলের নেতাকর্মীদের। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। কিন্তু আমার একটাই কাজ, একটা ছিল প্রত্যক্ষভাবে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করা, আর সব থেকে বড় কাজ হলো দেশটাকে নিয়ে, মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের উন্নয়ন করা। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে হবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। পরে 15ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। স্বেচ্ছা রক্ত প্লাজমা দান কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 15 ও 21শে আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, নির্মমতার দিক থেকে 15 আগস্টের মতো রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির পৃথিবীতে আর নেই। অগাস্টের শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানান তিনি। বলেন, অগাস্ট এলেই বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন তিনি। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে মানুষের রাজধানীমুখী স্রোতে সংক্রমণের হার বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা তার। এদিকে স্বাধীনতা বিরোধী ও 15 আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গেল একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে 231 জনের, আর নতুন করে শনাক্ত হয়েছে 14,844 জন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, 7 থেকে 14 আগস্ট রাজধানী থেকে শুরু করে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত 1 কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারেনি এমন ব্যক্তিদের সোমবার থেকে এবং ঢাকা এবং 7 আগস্ট থেকে সারা দেশে টিকা দেওয়া শুরু হবে। রবিবারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 231 জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো 20,916 জনে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 77 জন। এছাড়া চট্টগ্রামে 53 জন, খুলনায় 44 জন, রংপুরে 18 জন এবং রাজশাহীতে মারা গেছেন 13 জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 12,64,328 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.97, সুস্থতার হার 86.47 এবং মৃত্যুর হার 1.65%। এদিকে রবিবার মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন আয়োজিত MBBS প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে রাজধানীতে সরকারি কোনো করোনা হাসপাতালে বেড খালি নেই। কলকারখানা খুলে দেয়ায় সংক্রমণ আরও বাড়লে চিকিৎসা দেয়া কষ্টকর হয়ে পড়বে বলেও জানান মন্ত্রী।
যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে, আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট কেটে গেছে। আগামীকালকে থেকে ঢাকার সকল জেলা এবং ঢাকা শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদেরকে দিতে পারবো। এবং আগামী সপ্তাহ থেকে অর্থাৎ 7 তারিখের থেকে আমরা সারা দেশে পূর্বের কেন্দ্রগুলিতে আমরা আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবো। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনার মধ্যে একদিনে সারা দেশে 237 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে 219 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাবি করেছেন, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে যায়নি। নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন মেয়র তাপস। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সোমবার কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এছাড়া ডেঙ্গুর প্রতিরোধ বাড়ি বাড়ি যাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। কারো বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ঢাকা দক্ষিণের মেয়র। সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, করোনার মতো ডেঙ্গু প্রতিরোধেও বাজেট আছে, তবে মানুষ সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা এখনো মনে করছি যে আমরা আশঙ্কাজনক অবস্থানে এখনো যায়নি। অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে। সেই লক্ষ্যে আজকে থেকে 1 আগস্ট এই জাতীয় শোক দিবসের এই শোকের মাসে আমরা শুরু করেছি। এটাই আমাদের প্রত্যয় যে 15 আগস্টের আগেই আমরা এটাকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসবো, নির্মূলের পর্যায়ে নিয়ে আসবো। রাজধানীর করোনা ডেডিকেটেড অন্য হাসপাতালগুলোতে সিট না পেয়ে রোগীরা ফিরে গেলেও ডিএনসিসি হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে না কাউকে। করোনা ডেডিকেটেড এদেশের সবচেয়ে বড় এই হাসপাতালে নেই কোনো অক্সিজেন সংকট। 3-4 দিনের মধ্যে সেখানে আরও 500 বেড যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। করোনা চিকিৎসার জন্য রাজধানীতে নির্ধারিত হাসপাতালগুলোতে ঈদের পর থেকে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শুধু আইসিইউ নয়, কোনো সিটি মিলছে না কয়েকটি হাসপাতালে। এক্ষেত্রে ব্যতিক্রম মহাখালীর ডিএনসিসির 1000 বেডের করোনা হাসপাতাল। বেডের পাশাপাশি অক্সিজেনের সংকট না থাকায় দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন রোগীরা। রবিবার দুপুর পর্যন্ত পৌঁছা প্রায় সব রোগীরই জায়গা হয়েছে এই হাসপাতালে। উনি হলো আমার বাবা। উত্তরা থেকে ঘুরা কর্মীটলায় গেছি, কোনো জায়গায় সিট পাইনি। অবশ্য সেই জায়গায় আইছি, দেখি এই জায়গায় সিট হইলে ভর্তি করাবো। এখানে আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা আসা মাত্রই আমাদের এখানে এখন কেমন ভর্তি করলো। আমরা কুষ্টিয়া থেকে আসছি আমার আব্বাকে নিয়ে, আব্বার অসুখ, এখন সিট পেয়েছে। আমরাও কিছু রিস্ক নিচ্ছি, যেমন আমার জেনারেল বেডগুলোতে যারা একেবারেই পারছে না, যে স্যার আমি কোথাও যেতে পারছি না, যাই হোক আমাকে এখানেই রাখেন, তখন আমরা তাদেরকে কিন্তু রাখছি। আমার নির্দেশনা হচ্ছে যে যেহেতু আমার জেনারেল বেড রয়েছে, সেখানে আমার একটা ট্রিটমেন্ট ক্যাপাসিটি আছে, আমার নার্স ডক্টরসরা আমার আছে, আমার ওষুধ আছে, আমি যতখানি পারি সেখানে আমি চেষ্টা করব। আর আমি যদি না নিই তাহলে তো সে বাইরে যায় ঘুরবে। আর আমাদের এখানে অক্সিজেন সংকট এখনও নাই। 1000 বেডের এই হাসপাতালে আপাতত 212টি আইসিইউ এবং 288টি এইচডিইউ বেড রয়েছে, যার সাথে রয়েছে কিছু জেনারেল বেডও। আরও বেড এবং সেন্ট্রাল অক্সিজেনের জন্য একটি জিআই ট্যাঙ্ক যুক্ত করার প্রস্তুতির কথা জানিয়েছেন ডিএনসিসির পরিচালক। আমার হয়তো ভিআই ট্যাঙ্ক, যেটা আরেকটা সেকেন্ড ভিআই ট্যাঙ্ক 20,000 লিটার ক্যাপাসিটি, সেটিও আমরা এখানে স্থাপন করব। এটি হয়ে গেলে আশা করি যে 5 তারিখ থেকে তখন আমার এই 500 বেডও কিন্তু সেন্ট্রাল অক্সিজেন আওতে চলে আসবে। এবং এটি এসে গেলে ইনশাআল্লাহ আমরা তখন মডারেটলি অনেক সিরিয়াস পেশেন্টকে কিন্তু আমি আমার এই জেনারেল ওয়ার্ডে আমি রাখতে পারবো। অ্যাটলিস্ট মোর 500 পেশেন্টস, আ হিউজ ক্যাপাসিটি। পরিচালক জানিয়েছেন, সব ঠিক থাকলে 4 আগস্ট থেকে ডিএনসিসি হাসপাতালে নতুন 500 বেড ব্যবহার শুরু করা যাবে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়ায় কঠোর বিধিনিষেধে নানা ভোগান্তির মধ্যে দিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়াও দিয়ে এসেছেন তারা। রাজধানীতে গণপরিবহন চালু থাকলেও সেখানেও ভাড়া বেশির অভিযোগ যাত্রীদের। তবে সদরঘাটের লঞ্চ টার্মিনালে ছিল না যাত্রীদের কোনো ভিড়।
কর্মক্ষেত্র খুলে দেয়ায় দেশে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৈরি পোশাক কর্মী নানা ভোগান্তি মাথায় নিয়ে ঢাকায় ফিরেছেন। করোনার স্বাস্থ্যবিধি, পথের ভোগান্তি কিংবা পকেটের টাকা কোনো কিছুরই তোয়াক্কা করার সময় নেই। কালকে উঠছি 5টার দিকে, বৈকাল 5টায়, এখন নামা দিয়েছে প্রায় 11টা বাজে, 11টা পার হয়েছে। একেবারে নাটোরের থেকে একেবারে নবীনগর পর্যন্ত অনেক জ্যাম রাস্তায়, অনেক কষ্ট হয়েছে আসতে। গাবতলী দিয়ে যারা ঢাকায় ফিরেন তাদের আমিনবাজার সেতুর অপর প্রান্তে নামিয়ে দেওয়া হয়। ট্রাক, বাস, অটোরিকশা সহ নানা বাহনে কয়েক গুণ ভাড়া দিয়ে ঢাকায় পৌঁছানোর আগে নামিয়ে দেওয়ায় পড়তে হয় আরো বিপাকে। গাড়ি চালান না কিছু না, কষ্ট না, এভাবে কষ্ট করে যাওয়া অনেক কষ্টই লাগে। বিপদে না, এখন আমরা তো বৈদ্যমন্ত্রী যাবো, আমার কাছে তো টাকা নাই, এখন আমার কাছে ওদিকে যাইতে টাকা রাখবো না, আমাকে এই জায়গায় রেখে থুয়ে গেল। শিল্প কারখানা খুলে দেওয়ায় রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি সিএনজি, পাঠাও সহ নানা পরিবহন চলতে দেখা যায়। যাত্রীদের অভিযোগ, এসব বাহনে ভাড়া অনেক বেশি আদায় করা হচ্ছে। 300 টাকার ভাড়া 500 টাকা হচ্ছে। এদিকে বাবুবাজার যাবে 500 টাকা ভাড়া ছিল। কঠোর বিধিনিষেধে গণপরিবহন সহ অন্যান্য যানবাহনের চলাচল বাড়লেও রাজধানীর সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি ছিল না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। লঞ্চ পারাপার চালু থাকায় শনিবারের তুলনায় কিছুটা স্বস্তিতে পদ্মা পার হয়েছেন ঢাকামুখী যাত্রীরা। তবে এসব লঞ্চে ছিল না কোনো স্বাস্থ্যবিধির বালাই। ভুক্তভোগীদের অভিযোগ, গাদাগাদি করে যাত্রী নিয়ে আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া। ফেরিগুলোতে ছিল না তেমন উপচে পড়া ভিড়। সোমবার সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত জানিয়েছে বিআইডব্লিউটিএ। মাওয়া ঘাটের দৃশ্য এটি। শিমুলিয়া থেকে মাওয়া পারাপারের এসব লঞ্চ ছিল অনেকটাই যাত্রী ঠাসা। বেলা 12টার পর লঞ্চ চলাচল বন্ধ হবার ঘোষণায় অনেকেই তাড়াহুড়ো করে ফিরছেন কর্মস্থলে। তবে এই জনস্রোত ছিল শনিবারের তুলনায় কিছুটা কম। আমি ফরিদপুর ভাঙ্গা থেকে আসছি, আমি বাসে আসছি, শিমুলিয়া আপনার কাওড়াকান্দি নামছি, এখান থেকে লঞ্চে আসলাম। মানুষ যেভাবে নিচ্ছে, কিন্তু ভাড়া তো কম নিচ্ছে না, ভাড়া তো নিচ্ছে এভাবে, এত ডাবল ভাড়া। দীর্ঘ সময় লকডাউনে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকার পর নির্দিষ্ট সময়ের জন্য চালুর সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ঢাকায় ফেরায়। মাওয়া থেকে ঢাকামুখী বাস চলাচল ছিল স্বাভাবিক। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, শিল্প কারখানা খোলার ঘোষণায় বেশিরভাগ যাত্রী শনিবারে ঢাকায় এসেছেন। আজকে কষ্ট হয় না, এই গতকালকে যারা আসছে তাদের অনেক কষ্ট হয়েছে, কারণ গতকালকে বাস ছাড়া দরকার ছিল সরকারের। বাড়ির থেকে আসছি অটোতে, ভাঙ্গা এসে গাড়িতে এসে লঞ্চে উঠছি। শনিবার পাটুরিয়া ঘাটেও ছিল না কোনো জনদুর্ভোগ। এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে দিনের বেলায় সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে দেখা যায় যাত্রীবাহী লঞ্চ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনের মধ্যে হঠাৎ করে শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা দেওয়ার ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। গুলশান কার্যালয়ে বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্যোগে দেশব্যাপী ওষুধ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সংক্রমিতরা হাসপাতালে বেড, অক্সিজেন, আইসিইউ পাচ্ছে না। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি উন্নত করার কোনো চেষ্টা নেই বলে অভিযোগ করেন তিনি। হঠাৎ করে শিল্প কলকারখানা খুলে দেওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল। কি ভয়াবহ অবস্থা এবং কিরকম তগলুকি কারবার, যে আগে বলে দিল যে কলকারখানা খোলা হবে না, 5 তারিখ পর্যন্তই থাকবে, আবার হঠাৎ করে বলল যে কলকারখানা খোলা হবে। কী করে লোকগুলো আসবে, আবার তার কোনো ব্যবস্থা নেই। আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা বলছে যে না, 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। আমি কি এমনি বলেছিলাম যে এগুলো আসতেছে সব হেমায়তপুর থেকে? এটা আপনার বদ্ধ উন্মাদনা ছাড়া আমরা তার কিছু দেখতে পাই না। দিস ইজ টোটালি সুইসাইডাল। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। অবিলম্বে টিকা রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি আবারও। একদিকে সরকার বলছে প্রতি সপ্তাহে 60 লক্ষ টিকা প্রদানের ব্যবস্থা করা হবে, অথচ 7 মাসেও 60 লক্ষ টিকা দিতে পারেনি। টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ব্যতীত কিছুই নয়। ফাঁকা বুলি না উড়িয়ে অবিলম্বে আবারও টিকা সংগ্রহ ও সংরক্ষণ বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ
জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাতে হচ্ছে। সারাক্ষণ আপনার যে ভাঙা রেকর্ডের মতো বাজাচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, যে বিএনপি কিছুই করে না, শুধু লিফট সার্ভিস দেয়, ঘরের মধ্যে বসে থাকে। আচ্ছা, প্রকৃতপক্ষে কাজ করছি আমরা। আওয়ামী লীগের কোন আপনার টিমকে, কোন ইউনিটকে এখন পর্যন্ত দেখেছেন যে তারা জনগণের কাছে কিছু আপনি বিলি করেছে? যা কিছু করছে সরকার করছে। সরকার আর আওয়ামী লীগটা এক জিনিস নয়। সরকার উদ্দেশ্যমূলকভাবে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যার প্রকৃত চিত্র না দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। যে কি হতে যাচ্ছে ঢাকাতে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নিজেদেরকে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণার দায়ে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে ইশরাত রফিক ঈশিতা নিজেকে চিকিৎসা বিজ্ঞানী, গবেষক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আসছিল। তার বাসায় মিলল ইয়াবা, বিদেশি মদ ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল। গ্রেফতার করা হয়েছে তার সহযোগী ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়দানকারী শহীদুল ইসলাম দিদারকেও। র্যাব বলছে, দীর্ঘদিন বিভিন্ন বাহিনী ও বিদেশি নানা সংস্থার নামে প্রতারণায় হাত পাকিয়েছেন ইশরাত। ইশরাত রফিক ঈশিতা ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। তারপর চিকিৎসা পেশায় বলার মতো আর কিছুই করেননি, এমন একাধিক পরিচয় রয়েছে তার। কারণ আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি ডক্টর হব। 2017 সাল থেকে মূলত পরিকল্পিত প্রতারণা শুরু ঈশিতার। নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে টক শো করেছেন। র্যাব বলছে তার শখানেক সার্টিফিকেট রয়েছে, যার সবই ভুয়া। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভুয়া আইডি কার্ড, সরঞ্জামাদি সহ মাদক এবং বিদেশি মদ। গ্রেফতারকৃত ইশরাত রফিক ঈশিতা পেশায় একজন চিকিৎসক। তিনি একজন আলোচক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, PhD সম্পন্ন করা নারী, মানবাধিকার কর্মী, সংগঠক, ব্রিগেডিয়ার জেনারেল এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উনি প্রতিনিধি করেন বলে ভুয়া পরিচয় দিয়ে থাকেন। গ্রেপ্তার ঈশিতা সামাজিক মাধ্যমে বেশ সরব ছিলেন। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন। বানিয়েছেন অসংখ্য ফেক অ্যাওয়ার্ড। তার এসব প্রতারণার মূল সহযোগী ছিলেন শহীদুল ইসলাম। ইশরাত রফিক ঈশিতা করোনা মহামারীকে পুঁজি করে তিনি ভার্চুয়াল জগতে প্রতারণায় সক্রিয় ছিলেন। তিনি এই সংক্রান্ত আলোচক ও প্রশিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন ডক্টরকে করোনার উপরে প্রশিক্ষণ প্রদান করেছেন। গ্রেফতারকৃতরা যোগসাজশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভুয়া সদস্য, কর্ণধার ও দূত হিসেবে দেশে বিদেশে প্রতারণার মাধ্যমে অপরাধ কার্যক্রমে যুক্ত ছিল। ঈশিতার বাসা থেকে মদ, ইয়াবা ও পুলিশের পোশাক সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তার প্রতারণার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছে র্যাব। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা পেতেই হেলেনা জাহাঙ্গীর নানা কৌশলের আশ্রয় নিয়েছেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে সাইবার বিশেষজ্ঞ দিয়ে মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিতেন হেলেনা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দেওয়ার কথা জানান গুলশানের ডিসি। হেলেনা জাহাঙ্গীর, অনেকে ডাকেন সিস্টার হেলেনা, কখনো ব্যবসায়ী, উপস্থাপক, রাজনীতিবিদ, আবার শিল্পী। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত র্যাবের হাতে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের রিমান্ড চলছে গুলশান থানায় ডিজিটাল মামলায়। তার বিরুদ্ধে আনা সব অভিযোগের উত্তর কৌশলে দিচ্ছেন বলে জানান গুলশানের ডিসি। নিজেকে প্রকাশ করা, বিভিন্ন জায়গায় যে ছবি তোলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করা, এমনকি তার যে IP টেলিভিশন যেটা ছিল, সেই টেলিভিশনে যে বিভিন্নভাবে টক শো বা বিভিন্নভাবে অনেক ব্যক্তিকে বড় নিয়ে যেতেন সেখানে। তো এইভাবে যেটা হয়েছে, তার কিন্তু লক্ষ্য ছিল যে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হতে চায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে হেলেনার বক্তব্য ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। এই বিষয়ে হেলেনা পুলিশকে বলেন, সবসময় প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পনা নিয়ে কাজ করেছেন তিনি। কি পর্যায়ে তিনি এই কাদের বিরুদ্ধে তিনি যে মানহানিকর তথ্য সেগুলো প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, আমরা সেগুলো তথ্য তার কাছ থেকে আমরা যাচাই করেছি। তার সাইবার ইউনিটের টিম ছিল, এটা তার বিভিন্ন কার্যক্রম তারা মনিটরিং করতো, এমনকি
তার বিরুদ্ধ পক্ষ যদি কেউ থেকে থাকে সেই কার্যক্রমগুলো তারা মনিটর করতো। হেলেনা জাহাঙ্গীরের দুর্নীতি ও প্রতারণায় সহযোগীদের নামের তালিকা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন, সরকারের ভুল নীতির কারণে করোনায় মৃত্যুর হার বাড়ছে। সরকার ভুল পথে চলছে উল্লেখ করে করোনার বিষয়ে জনগণকে সচেতন করতে 6 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রার কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি। করোনা মোকাবেলা, শ্রমিকদের হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে রবিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে নাগরিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম অভিযোগ করেন, সরকার চায় না বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত 16 মাস ধরেই তারা বলছেন, কিন্তু সরকার শুনছে না। লাগবে যেখানে 26 কোটি টিকা, সেখানে 50,000 টিকা নামিয়েই একটা হুলস্থুল প্রোপাগান্ডা করবার কাজ করছেন। রাশন টিকা 2 কোটি টিকা উনি বলেছেন 7 দিনের মধ্যে এনে দেবো। তার কাছে কাগজপত্রের ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছেন যে তারা আমাকে এজেন্সি দিয়েছে এবং বলেছে এজেন্সির মাধ্যমেই তারা টিকা দেবে। তারা জাফরুল্লাহ ভাইয়ের মাধ্যমে টিকা দেবে না কেন? তারা একেবারেই জীবন মৃত্যু নিয়ে খেলছেন। যেরকম করে তারা হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দেন, হঠাৎ করে চালু করেন, হঠাৎ করে লকডাউন দেন, আবার দেখা যায় সবই চলতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সন্দেহ করছি সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাচ্ছে, জাতিকে মেধাবিহীন করতে চাচ্ছে। সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার্থী আর শ্রমিকদের টিকার আওতায় আনতে প্রয়োজন 2 কোটি টিকা। শ্রমিকদের টিকার আওতায় আনতে সরকারের দিকে চেয়ে না থেকে মালিকদেরও নিজেদের টাকায় টিকা কেনার পরামর্শ দেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকারের ভুল নীতির কারণে এই দেশে মৃত্যু হার বাড়ছে। সরকারের ভুল নীতির কারণে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে পর্যদুস্ত হয়ে গেছে। সরকার ভুল পথে হাঁটছেন। এখন আজকে যেহেতু দেশে কোনো রাজনীতি নেই, আমাদের পরিকল্পনা আছে যে আমরা 1 সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে জনসচেতনতা করতে চাই। আগামী 6 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটা নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আমরা কিছু দূর পদযাত্রা করব একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে 1 সপ্তাহ নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সমন্বয়হীনতার অভাবেই করোনার ঊর্ধ্বগতি হচ্ছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অতিমারি মোকাবেলায় জাতীয় নীতি প্রণয়নের পরামর্শ তার। দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বাড়ানো এবং সবাইকে টিকার আওতায় আনার পরামর্শ দেন বক্তারা। হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। কমছে জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। সংক্রমণ বৃদ্ধির জন্য জনসচেতনতার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। সকালে হাঙ্গার প্রজেক্ট আয়োজিত আলোচনা সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সরকারের জনসম্পৃক্ততার অভাবেই বাড়ছে করোনার সংক্রমণ। গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দিয়ে তাদেরকে হঠাৎ করে বড় বড় শহরে ডেকে আনলো, গণপরিবহন বন্ধ, একটা দুঃসহ অমানবিক আধুনিক দাসদের মতো এক ধরনের অবস্থা করে তাদেরকে ঢাকায় নিয়ে আসলো। জনপ্রতিনিধি বলি অথবা সরকারের ভেতরে যারা আছেন তারা কিন্তু এই ন্যায্যতার ব্যাপারটা তারা একেবারেই তোলেন না। সরকারের মধ্যে স্পষ্ট সমন্বয়হীনতা। যদি ভলান্টিয়ারদের হাতে যথেষ্ট ডেটা থাকে যে কি অবস্থায় আমার ওয়ার্ডটি আছে অথবা আমার ইউনিয়নটি আছে অথবা আমার উপজেলাটি আছে, সেটা জেনে যদি তারা কাজ করতে পারে তাহলে হয়তো আরো অনেক বেশি এফেক্টিভ ইন্টারভেনশন সম্ভব। এ সময় অতিমারি মোকাবেলায় প্রয়োজনে জাতীয় নীতি তৈরির সুপারিশ করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। করোনা মোকাবেলায় জাতীয় উদ্যোগ হিসেবে একটি নীতি কাঠামো খুবই প্রয়োজন হয়ে পড়েছে। এটা সংকীর্ণ চিন্তা ভাবনাকে উত্তরণ করে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা থেকে, অভিন্ন জাতি দেশ গঠনের চিন্তা থেকে একত্রিত হওয়ার আমি মনে করি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় শোক দিবসের কোনো আয়োজনে মাস্ক পরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। রোববার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা বলেন। কোভিড-19 প্রতিরোধের লক্ষ্যে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান স্থলে অগ্নি নির্বাপক যন্ত্র সহ প্রয়োজনীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এ সময় রোহিঙ্গা ক্যাম্প সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান, অপতৎপরতায় জড়িত থাকায় গত 2 বছরে 2000-এর বেশি অপরাধীকে আটক করেছে পুলিশ। সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। আমরা ওখানে এখন 22টা ক্যাম্পের মাধ্যমে, বিবিএন ক্যাম্পের মাধ্যমে আমরা 34টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করছে। মায়ানমার বাংলাদেশ সীমান্তে যে রোহিঙ্গা কেন্দ্র করে যে চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ল এনফোর্স, পুলিশ দপ্তর এবং সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। বিদেশ ফেরত 2 লাখ কর্মীকে প্রশিক্ষণ ভাতা হিসেবে এককালীন 13,500 টাকা করে দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিবন্ধনের পর সারা দেশ থেকে কর্মী বাছাই করা হবে। মন্ত্রী ইমরান আহমেদ জানান, 3 মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে চলবে আগামী 3 বছর। করোনার প্রভাবে দেশে ফেরা প্রবাসী কর্মীর সংখ্যা 5 লাখেরও বেশি। তাদের মধ্যে অধিকাংশই কাজ হারিয়ে একেবারে চলে এসেছেন। দেশে ফেরার পর অনেকে আছেন অর্থনৈতিক সহ নানা সংকটে। এই কর্মীদের সহায়তায় 427 কোটি 30 লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সচিব জানান, ফিরে আসা কর্মীদের আগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিবন্ধন করতে হবে, আর প্রশিক্ষণ নেওয়া যাবে সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসিতে। বাট মূলত ওদেরকে পরামর্শ এবং ট্রেনিং, রিট্রেনিং যা বলা হয় কর্মসংস্থানের জন্য, ওদের আত্মকর্মসংস্থানের জন্য, সেলফ এমপ্লয়েডের জন্য, অথবা যারা আবার ফেরত যাবে ওদের জন্য, বিদেশে গিয়ে ওদের ট্রেনিংয়ের জন্য, ওদেরকে মানে চাকরির জন্য আমরা কিন্তু ট্রেনিং দেব। মূল জিনিসটা হচ্ছে যে তাকে আগে ট্রেনিংয়ে আসতে হবে, আমার পরামর্শ সেন্টারে পরামর্শ নিতে হবে, তিনি কিভাবে আত্মকর্মসংস্থান করবেন, তিনি কিভাবে আবার বিদেশে যাবেন। ট্রেনিং এবং পরামর্শ পরবর্তী সময়ে এককালীন 13,500 টাকা পাবেন। বেশি প্রবাসী আছে এমন 30টি জেলায় করা হবে সার্ভিস সেন্টার। সেখান থেকে পরামর্শ ও সেবা নিতে পারবেন বিদেশ ফেরত কর্মীরা। এই 2 লক্ষ মানুষ থেকে যারা আগ্রহী, এরকম 23,500 লোককে আমরা দেব দক্ষতার বিশেষ সার্টিফিকেট, জাতীয় যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট দেওয়া হবে। এইখানে প্রতিজনের পিছনে আমাদের খরচ হবে 5,000 টাকা করে। ইকন্যাকের যে কাগজ যেটা আছে ওটা ফাইন্যান্স মিনিস্ট্রি সব ঘুরে টুরে আমাদের কাছে আসতে 2-2.5 মাস 3 মাস লেগে যাবে। এর মধ্যে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। দেখা যাক, হয়তো বাই ডিসেম্বর আই থিঙ্ক উই শুড বি এবল টু স্টার্ট। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও সার্টিফিকেট নিয়ে আবারও বিদেশে যেতে পারবেন করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আবার একবার জানি। শোকের মাস পালন শুরু। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোশতাক জিয়া জড়িত, আবিষ্কার করা হবে ষড়যন্ত্রকারীদেরও, বলেছেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 231 মৃত্যুর মধ্যেই 237 জনের ডেঙ্গু শনাক্ত। পরিস্থিতি আশঙ্কাজনক নয়, দাবি ঢাকা দক্ষিণের মেয়র তাপসের। খুলছে কলকারখানা, শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য, এতে করোনা আরও বাড়তে পারে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। সিদ্ধান্তটি আত্মঘাতী, বলেছেন মির্জা ফখরুল। সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ভুয়া পরিচয়ের প্রতারক ঈশিতা গ্রেফতার। মাদক উদ্ধার, রিমান্ডে আরও নানা অপকর্মের স্বীকারোক্তি হেলেনা জাহাঙ্গীরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavision নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। ধন্যবাদ সবাই।